ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা আজকে করব অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ। আমরা আগের ভিডিওতে মহাকর্ষ নিয়ে আলোচনা করেছি। মহাকর্ষ হচ্ছে কি, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীও ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলে অভিকর্ষ। অভিকর্ষ মহাকর্ষেরই একটি বিশেষ রূপ। পৃথিবীর ক্ষেত্রে এটার আলাদা একটা বিশেষ নাম দেওয়া হয়েছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষের সংজ্ঞাটা কি লিখে নাও। ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। বুঝতে পেরেছ এতটা? ধরি পৃথিবীর ভর হচ্ছে m। দেখো, ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল M এবং ব্যাসার্ধ r। পৃথিবীর কেন্দ্র থেকে স্মল r দূরত্বে, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে r, স্মল r। পৃথিবীর কেন্দ্র থেকে স্মল r দূরত্বে m ভরের একটি বস্তু আছে। এবার পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সমসত্ব গোলক ধরে নিলে তার সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে আমরা ধরে নিতে পারি। তোমরা এটা লিখে নাও, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সমসত্ব গোলক ধরে নিলে তার সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে আমরা ধরে নিতে পারি। তাহলে পৃথিবী আর এই বস্তুর মধ্যে, পৃথিবী এবং m ভর বিশিষ্ট বস্তুর মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষ বল তাহলে কত হবে? অর্থাৎ পৃথিবী এই বস্তুর প্রতি যে অভিকর্ষ বল দেবে, অতএব পৃথিবী m ভরের বস্তুটিকে যে বলে আকর্ষণ করে অর্থাৎ অভিকর্ষ F ইকুয়াল টু, তাহলে কত হবে? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার, তাই তো? তাহলে এই বল, অভিকর্ষ বল, পৃথিবী এই F বল দিয়ে m ভরের বস্তুটিকে আকর্ষণ করছে। তাহলে এই F বলের প্রভাবে এই বস্তুটিতে একটি ত্বরণ উৎপন্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, তাই না? সুতরাং এই অভিকর্ষ বল অর্থাৎ F বলের প্রভাবে বস্তুটিতে পৃথিবীর কেন্দ্রের দিকে একটি ত্বরণ উৎপন্ন হচ্ছে। এই ত্বরণটাই হলো অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে বস্তুতে পৃথিবীর কেন্দ্রের দিকে যে ত্বরণ উৎপন্ন হচ্ছে এটাই হলো অভিকর্ষজ ত্বরণ। এই ত্বরণকে আমরা যদি জি, তাহলে লেখো এই ত্বরণই হলো অভিকর্ষজ ত্বরণ।
বুঝতে পেরেছো অভিকর্ষজ ত্বরণ কিভাবে উৎপন্ন হচ্ছে? এবং এই অভিকর্ষজ ত্বরণকে জি দিয়ে সূচিত করা হয়, স্মল জি। জি দিয়ে সূচিত করা হয়। ঠিক আছে, এবার এফ বলের প্রভাবে এম ভর বিশিষ্ট বস্তুর উপরে যদি জি ত্বরণ সৃষ্টি হয় তাহলে এফ ইজিক্যাল টু কি হবে? নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি? বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ, তাই না? এফ বলের প্রভাবে এম ভর বিশিষ্ট বস্তুর ত্বরণ জি হলে এফ ইকুয়াল টু এম জি। ঠিক, তাহলে এটা 1 নম্বর দাও আর এখানে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারবো? mg ইকুয়াল টু এটা, তাই না? তাহলে আমরা এই উপরটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে বাকিটা লিখছি, এখান থেকে মুছে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? mg ইকুয়াল টু ক্যাপিটাল জি কি বলতো? মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। দেখো দুই দিক থেকে এম কেটে দাও, তাহলে জি ইকুয়াল টু হলো ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এবার জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, এটাও ধ্রুবক, সুতরাং জি আর এর বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে লিখে নাও জি এবং এম, জি মহাকর্ষীয় ধ্রুবক এবং এম পৃথিবীর ভর, ধ্রুবক রাশি, ধ্রুবক। অতএব অভিকর্ষজ ত্বরণ জি, অতএব অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে পৃথিবী পৃষ্ঠে, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে? ভূপৃষ্ঠে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধটা হয়ে যাবে। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অতএব ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, আর পৃথিবীর ব্যাসার্ধ। এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এটাই হলো অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে ও মহাকর্ষ
সম্পর্ক। ঠিক আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা কি হলো লিখে নাও। ত্বরণের অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। লিখে নাও। লিখে নাও। অভিকর্ষজ ত্বরণ জি ধ্রুবক রাশি নয়, বিভিন্ন কারণে জি এর মান পরিবর্তন হয়। তার মধ্যে 1 নম্বর হলো, লিখে নাও এগুলো, সেই জন্য আমি লিখে দিলাম। 1 নম্বর, ভূপৃষ্ঠ উপগোলকার হওয়ার জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়। ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় জি এর মান বিভিন্ন হয়। ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতায় জি এর মান বিভিন্ন হয়। এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়। এবার নাম্বার 1, ভূপৃষ্ঠ উপগোলাকার হওয়ার জন্য জি এর মান কিভাবে পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ উপগোলাকার হওয়ার জন্য ভূপৃষ্ঠের উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চল দুটো একটু চাপা এবং নিরক্ষীয় অঞ্চল দুটো কি একটু স্ফীত। তাহলে ভূপৃষ্ঠ উপগোলাকার হওয়ার জন্য উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল একটু চাপা এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো, পৃথিবীর কেন্দ্র থেকে মেরু ব্যাসার্ধ এবং পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় ব্যাসার্ধ বেশি বড় এবং তোমার নিরক্ষীয় ব্যাসার্ধ একটু বেশি বড় আর মেরু ব্যাসার্ধ কম, তাই না? সুতরাং পৃথিবীর কেন্দ্র থেকে মেরু ব্যাসার্ধ অপেক্ষা নিরক্ষীয় ব্যাসার্ধ বড়। ঠিক, আবার কি অভিকর্ষজ ত্বরণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, জি অভিকর্ষজ ত্বরণ জি লিখলাম। অভিকর্ষজ ত্বরণ জি কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মেরু অঞ্চল কেন্দ্র থেকে একটু কাছে এবং নিরক্ষীয় অঞ্চল ভূপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চল কেন্দ্র থেকে একটু দূরে। সুতরাং মেরু অঞ্চল অভিকর্ষজ ত্বরণের মান একটু বেশি হবে এবং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হবে। সুতরাং এবার দেখো নাম্বার 2, উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কিভাবে হয়। ধরো পৃথিবীর ব্যাসার্ধ আর, ধরি
পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পি বিন্দু অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে পি বিন্দু অবস্থিত। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব আর প্লাস এইচ। অতএব পৃথিবীর আর প্লাস এইচ। এবার ভূপৃষ্ঠে যদি অভিকর্ষজ ত্বরণ জি এবং পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হয়, তাহলে এই দুটোর অনুপাত আমরা কিভাবে বার করব? আমরা জানি কি, আমরা একটু আগে দেখলাম অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কোন বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি লেখো, পৃথিবী পৃষ্ঠে এবং পি বিন্দুতে জি ড্যাশ হলে জি বাই জি ড্যাশ, জি ড্যাশ বাই জি করি, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু কত হবে? তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জি ড্যাশ হচ্ছে এখানে আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আর প্লাস এইচ নিচে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ তাহলে হবে আর স্কোয়ার, অর্থাৎ ক্যাপিটাল আর এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ এখানে তাহলে আমরা দিলাম আর স্কোয়ার। জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। অতএব এখান থেকে আমরা জি ড্যাশ ইকুয়াল টু পাবো জি ইন্টু, আবার দেখো এটাকে যদি আমরা আর দিয়ে ভাগ করে দিই লব এবং হর দুটোকেই, তাহলে উপরে হয়ে যাবে 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, বা এই স্কোয়ারটা নিচেই দাও, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কি লিখতে পারবে? ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। অতএব জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। দ্বিপদ বিস্তার বুঝেছো? দেখো আর এর মান যত ছোট 1 বাই আর, তার মানে আর তো বড়, 1 বাই এর মান ছোট, এবার তার যদি স্কোয়ার হয় তাহলে আরও ছোট হবে। সুতরাং অন্যান্য পদগুলো বাদ দিয়ে আমরা শুধু এই পদটা দিয়েছি 1 মাইনাস 2h বাই আর। জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। সুতরাং
পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হবে জি ইন্টু 1-2h/r। বুঝতে পেরেছো? তাহলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস কত হলো? অতএব হ্রাস হচ্ছে, তাহলে জি মাইনাস জি ড্যাশ হবে, এটা এদিকে নিয়ে যাবো, আর 2hg/r এদিকে নিয়ে চলে আসো। তার মানে হলো জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু 2hg/r পৃথিবীর ব্যাসার্ধ। এটা হলো অভিকর্ষজ ত্বরণ হার, অভিকর্ষজ ত্বরণের হ্রাস। আমরা যত উচ্চতা বাড়বে ততই কিন্তু অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাবে। এইচ এর মান বাড়তে থাকলে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমতে থাকবে। এটা নোট করে নাও। এবার আমরা দেখি গভীরতার সঙ্গে কিভাবে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়। এটা মুছে দিই। গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর, লিখতে থাকো আমার সঙ্গে, ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর এবং ভর ক্যাপিটাল এম, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইখানে একটা বিন্দু আছে, পি বিন্দুতে এম ভর বিশিষ্ট একটি বিন্দু আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় পি বিন্দুতে এম ভর বিশিষ্ট একটি বিন্দু আছে। তাহলে দেখো পি বিন্দু, তার ও বিন্দু থেকে এই পি বিন্দু দূরত্ব কত হবে? ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এখান থেকে পুরোটা আর, আর এইচ গভীরতায় পি বিন্দু আছে। তাহলে ও বিন্দু, কেন্দ্র ও থেকে পি বিন্দুর দূরত্ব হবে আর মাইনাস এইচ, তাই না? কেন্দ্র ও থেকে পি বিন্দুর দূরত্ব আর মাইনাস এইচ। এবার এই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে সেই গোলকের পৃষ্ঠে পি বিন্দু অবস্থিত, তাই না? একটা আভ্যন্তরীণ গোলক আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট ও বিন্দুকে কেন্দ্র করে একটা আভ্যন্তরীণ গোলক যদি কল্পনা করি, তাহলে পি বিন্দু হচ্ছে সেই গোলকের পৃষ্ঠে অবস্থিত। সুতরাং পি বিন্দুতে শুধুমাত্র ওই আভ্যন্তরীণ গোলক দ্বারাই আকর্ষণ বল অনুভব করবে, বাইরের খোলক দ্বারা কিন্তু কোনো আকর্ষণ বল অনুভব করবে না। তাহলে লেখো আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট ও বিন্দুকে কেন্দ্র করে আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট একটি আভ্যন্তরীণ গোলক গোলকের পৃষ্ঠতলে পি বিন্দু অবস্থিত। তাহলে আমাদের এই অভ্যন্তরীণ গোলকের ভরটা আমাদের বার করতে হবে। তার আগে ধরো আমরা ধরেছি পৃথিবীর ভর হচ্ছে এম, তাহলে পৃথিবীর ঘনত্ব, গড় ঘনত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ ধরেছি আর, তার আয়তন হবে 4/3 পাই আর কিউ, যেহেতু গোলক। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব রো ইকুয়াল টু
ভর বাই আয়তন অর্থাৎ m/4/3 পাই আর কিউব। তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে 4/3 পাই, এখানে আর ক্যাপিটাল আর 4/3 পাই। এখন r মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট এই আভ্যন্তরীণ গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব। তাহলে এই আভ্যন্তরীণ গোলকের ভর কত হবে? অতএব আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট আভ্যন্তরীণ গোলকটির ভর এম ড্যাশ ইকুয়াল টু হবে, ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, তারপরে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। রো এর মান আমরা এটা পেয়েছি, সুতরাং এই মানটা এখানে বসে দাও। তাহলে এম ড্যাশ ইজ ইকুয়াল টু হলো, অতএব এম ড্যাশ ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু m/4/3 পাই আর কিউব। তাহলে এখানে দেখো যেগুলো কাটার কেটে দাও, 4/3 পাই 4/3 পাই কেটে যাবে। তাহলে হলো এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম ইন্টু, এটা মুছে দিই ওপরে, অতএব এম ড্যাশ ইকুয়াল টু কি পেলাম তাহলে, এম ইন্টু আর মাইনাস এইচ হোল কিউব বাই আর কিউব, এম ইন্টু আর মাইনাস এইচ হোল কিউব বাই আর কিউব। এটা হলো এম ড্যাশ ইজ ইকুয়াল টু। সুতরাং পি বিন্দুতে ক্রিয়াশীল অভিকর্ষ বল হবে এই গোলকের দ্বারা যে আকর্ষণ বল, যে অভিকর্ষ বল হবে সেটাই ক্রিয়াশীল হবে। অতএব পি বিন্দুতে ক্রিয়াশীল অভিকর্ষ বল F ইকুয়াল টু ক্যাপিটাল জি মহাকর্ষের ধ্রুবক এম ড্যাশ ইন্টু এম বস্তুটির ভর বাই এই দূরত্ব আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু এম ড্যাশ হিসেবে আমরা এই মানটা পেয়েছি, এটা বসে দিই, জি স্মল এম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু m into r minus h whole cube by r cube। তাহলে এখান থেকে আমরা পেলাম ক্যাপিটাল জি এম আর মাইনাস এইচ হোল স্কোয়ার, এখানে আর মাইনাস এইচ হোল কিউব আছে, তাহলে এখানে 2 এখানে 3 মাইনাস করে দিয়ে উপরে একটা থাকবে, জি এম ইন্টু এম আর মাইনাস এইচ বাই, এখানে দেখো আর কিউব আছে, তাহলে আমরা এখানে একটা আর স্কোয়ার লিখছি, কারণ জি এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি পাবো অভিকর্ষজ ত্বরণ আর ইন্টু আর, তাহলে ইকুয়াল টু হলো জি এম বাই আর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি ইন্টু এম ইন্টু আর মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এবার এই অভিকর্ষ বল এফ এর জন্য পি বিন্দুতে অবস্থিত বস্তুটির অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে এম জি ড্যাশ, এটা নিচে একটু মুছে দিই। এখন এফ বলের জন্য
পি বিন্দুতে অবস্থিত বস্তুটির কেন্দ্রের দিকে ত্বরণ জি ড্যাশ হলে এফ ইজ ইকুয়াল টু এম জি ড্যাশ। এম জি ড্যাশ এটা 1 নম্বর দাও, এটা আমরা এফ ইকুয়াল টু পেয়েছি, আর এখানে এটা 2 নাম্বার। তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারবো? mg dash is equal to m into g into 1 minus h by r। তাহলে m ক্যান্সেল করে দাও, তাহলে g dash is equal to পেলাম g into 1 minus h by r। বুঝতে পেরেছো তো? একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করেছিলাম সেটা কি পেয়েছিলাম? g dash is equal to g into 1 minus 2h by r। আর হচ্ছে h গভীরতায় যদি আমরা অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করি সেটা হলো g dash is equal to g into 1 minus h by r। তাহলে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের হ্রাস অভিকর্ষজ ত্বরণের হ্রাস কত হলো? g minus g dash is equal to h g by r। বুঝতে পেরেছো? নোট করে নাও। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে জি এর পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো। এক্স অক্ষ বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এইরকম মূলবিন্দুগামী সরলরেখা পাবো। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরে জি এর মান দূরত্বের সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায়। সুতরাং ওপি এই অংশটুকু একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো এবং পৃথিবীর পৃষ্ঠের বাইরে দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান পি কিউ বক্ররেখা বরাবর কমতে থাকে। এটাই হলো অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের লেখচিত্র। এটা এঁকে নাও, নোট করে নাও। আহ্নিক গতির প্রভাবে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কিভাবে হবে দেখো। ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং ভূপৃষ্ঠের উপর এ বিন্দুতে থিটা অক্ষাংশে, এ বিন্দুর অক্ষাংশ হলো থিটা, এ বিন্দুতে ভূপৃষ্ঠের উপর এ বিন্দুতে থিটা অক্ষাংশে এম ভরের একটি বস্তু আছে এবং এই বস্তুটি এনএস অক্ষ থেকে, ঘূর্ণন অক্ষ এনএস থেকে বস্তুটির দূরত্ব আর। ঠিক আছে? আমি যেগুলো বললাম সেগুলো লিখে নাও। তাহলে কি বললাম এতক্ষণ পর্যন্ত? ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর এবং এ বিন্দুতে থিটা অক্ষাংশে এ বিন্দুতে এম ভর বিশিষ্ট একটি বস্তু আছে, এম ভরের একটি বস্তু আছে। তাহলে বস্তুটি ঘূর্ণন অক্ষ এনএস থেকে বস্তুটির দূরত্ব, এ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন অক্ষ এটা এনএস ঘূর্ণন অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। ঘূর্ণন অক্ষ এনএস থেকে এ বিন্দুর দূরত্ব স্মল আর। এই আর ইজ ইকুয়াল টু আবার কত হবে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। ঠিক? তাহলে থিটা আর ইজ ইকুয়াল টু হলো ক্যাপিটাল আর
cos থিটা। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই এটা ব্যাসার্ধ আর, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, তাহলে আর ইজ ইকুয়াল টু হলো cos থিটা। তাহলে এ বিন্দুর দূরত্ব আর ইজ ইকুয়াল টু হলো আর cos থিটা। এবার পৃথিবী এনএস অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে বলে পৃথিবী এনএস ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। সুতরাং পৃথিবী যদি ঘোরে তাহলে কি হবে, এ বিন্দুটিও তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। সুতরাং এ বিন্দুতে অবস্থিত বস্তুটিও আর ব্যাসার্ধের স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ঠিক। এবার কোনো বস্তু যদি বৃত্তপথে ঘূর্ণনশীল হয় তাহলে ওই বস্তুটির উপর একটি অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। সুতরাং এইখানে ধরো বস্তু এ আর এই বস্তুর ভর হচ্ছে স্মল এম, এম ভর বিশিষ্ট বস্তু আমরা তো এখানে লিখে দিয়েছি, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, সুতরাং বস্তুটির উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল, অতএব অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, এবং এটা হবে এই বরাবর, এম ওমেগা স্কোয়ার আর। এখন এই অপকেন্দ্র বলের কেন্দ্র বহির্মুখী উপাংশ এটা, কত হবে এম ওমেগা স্কোয়ার আর cos থিটা, এটা হলো এই বরাবর এইদিকে এম ওমেগা স্কোয়ার আর cos থিটা। কিন্তু আবার আর ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছি, ক্যাপিটাল আর cos থিটা, তাহলে এই মানটা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে কেন্দ্র বহির্মুখী বলটা কত হচ্ছে, অতএব এটা ইজ ইকুয়াল টু এখানে লিখে দাও এম ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা, এটা হলো। এবার বস্তুটির উপরে ভূপৃষ্ঠে এখানে যদি অভিকর্ষজ ত্বরণ জি হয় তাহলে কেন্দ্রের দিকে আকর্ষণ বল কত হবে এমজি। এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি হলে কেন্দ্রাভিমুখী আকর্ষণ বল F ইকুয়াল টু mg। তাহলে কেন্দ্রাভিমুখে আকর্ষণ বল হচ্ছে mg এবং কেন্দ্র বহির্মুখে বল হচ্ছে m ওমেগা স্কোয়ার আর cos থিটা, আর ক্যাপিটাল আর দিলে m ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা। আকর্ষণ বল হচ্ছে mg এবং বহির্মুখী বল হচ্ছে m ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা। তাহলে
কেন্দ্রাভিমুখী লব্ধি বল কত হবে? অতএব কেন্দ্রাভিমুখী লব্ধি বল F ইকুয়াল টু mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বা F ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা mg কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি, এটা হবে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এটাই হলো এই বিন্দুতে বস্তুটির আপাত ওজন। এখন আপাত অভিকর্ষজ ত্বরণ যদি জি ড্যাশ হয়, এই বিন্দুতে উপরে লিখে এটা মুছে দিই, তাহলে এই বিন্দুতে আপাত অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে, অর্থাৎ পরিবর্তিত আহ্নিক গতির জন্য পরিবর্তিত অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে এই বিন্দুতে জি ড্যাশ হলে এফ বল ইজ ইকুয়াল টু ওজন ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ আপাত ওজন এফ ইজ ইকুয়াল টু হবে এমজি ড্যাশ। তাহলে এটা ধরো 2 নম্বর সমীকরণ আর এটা হলো 1 নং সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে আমরা কি বলতে পারবো? 1 ও 2 থেকে কিভাবে mg ড্যাশ ইজ ইকুয়াল টু এটা m ইন্টু জি, 2 দিক থেকে m উঠে দাও, তাহলে g ড্যাশ ইজ ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। আহ্নিক গতির জন্য, অর্থাৎ এই যে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, আহ্নিক গতির জন্য তার অভিকর্ষজ ত্বরণের এই পরিবর্তনটা হবে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। বুঝতে পেরেছ? এবার দেখো, যেখানে থিটা ইজ ইকুয়াল টু 0, মেরুতে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? মেরুতে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, সুতরাং cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, সুতরাং জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? জি হবে। মেরুতে এখান থেকে দেখো কি কি কন্ডিশন আমরা পাবো। 1 নম্বর হচ্ছে তোমার মেরুতে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0, এই পোরশনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি। এবং এটাই হচ্ছে সর্বোচ্চ অভিকর্ষজ ত্বরণ। তাহলে মেরুতে অভিকর্ষজ ত্বরণ সবথেকে বেশি। অভিকর্ষজ ত্বরণ সর্বোচ্চ।